হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের থেকে আমরা ক্লাস 11-এর ফিজিক্সের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো পড়াতে আরম্ভ করব। ঠিক আছে, আমরা এই চ্যানেলে 11-এর যে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে সেই অধ্যায়গুলো সম্পর্কে ডিটেলসে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, অতএব তোমরা যারা অলরেডি মাধ্যমিক দিয়ে ফেলেছো, ঠিক আছে, যাদের সায়েন্স নেওয়ার ইচ্ছে রয়েছে 11-এ, ঠিক আছে, তারা এই ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করানোর পরে তারপরে আমরা প্রশ্ন বিচিত্রা এবং অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, আজকের আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। দেখবে তোমাদের ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার রয়েছে এটা। ঠিক আছে, তো ভৌত রাশি কাকে বলে সেটা তাহলে আমাকে আগে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আগে জানতে হবে যে ভৌত রাশি কাকে বলে। ঠিক আছে, ভৌত রাশি বা ইংরেজিতে যাকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার দেখো ভৌত রাশি কাকে বলে। দেখো, যদি বলা হয় যে যে তোমার ওজন কত, ঠিক আছে, তোমার ওজন কত, তুমি বললে যে আমার ওজন ধরো 50 কেজি। ঠিক আছে, যদিও বলে রাখি ওজনের একক কেজি কিন্তু হয় না। ঠিক আছে, শুধু আমরা বোঝার সুবিধার্থে এখানে ব্যবহার করছি। বা বলা হলো যে তোমার উচ্চতা কত। ঠিক আছে, তোমার উচ্চতা কত, তুমি বললে যে আমার উচ্চতা 140 সেন্টিমিটার। তাহলে দেখো, এই যে সমস্ত জিনিসগুলোকে আমরা কোনো না কোনো রকমভাবে মাপ করতে পারবো, ঠিক আছে, অর্থাৎ পরিমাপ করতে পারবো, ঠিক আছে, সেগুলোকেই আমরা এক কথায় কি বলি, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। তাহলে দেখো, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে না, পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই আমরা কি বলবো, ভৌত রাশি বলবো। ঠিক আছে, পরিমাপযোগ্য যে কোনো রাশিকে, ঠিক আছে, পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি বলবো। ঠিক আছে, এবার দেখো, এই ভৌত রাশি যদি আমরা পরিমাপ করতে চাই তার জন্য আমাদের কিসের প্রয়োজন পড়বে, আমাদের প্রয়োজন পড়বে এককের। ঠিক আছে, বা ইউনিটের। ঠিক আছে, ইউনিট। এই একক বা ইউনিট ব্যাপারটা কি না, ধরো তোমাকে বলা হলো যে তোমার ওজন কত। ঠিক আছে, তুমি সাপোজ বললে আমার ওজন 40,000। কেউ একজন বলল যে আমার ওজন কত, না আমার ওজন 40। এবার দেখো, এখানে যদি ইউনিট না থাকে বা একক না থাকে, আমি কিন্তু ওই রাশিটা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমাকে এখানে কেউ যে 40,000 বলছিল সে যদি বলে যে আমার ওজন 40,000 গ্রাম, ঠিক আছে, আর কেউ একজন যদি বলে 40 কেজি, তখন আমরা বুঝতে পারবো যে এই দুটো কোয়ান্টিটি কি, দুটো কোয়ান্টিটি সমান। তার মানে কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে এককের আমাদের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এবারে একক কাকে বলে না, কোনো একটা ভৌত রাশি পরিমাপ করার সময় তার কোনো একটা মানকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিয়ে যখন বাকি মানগুলিকে তার গুণিতক আকারে প্রকাশ করা হবে তখন তাকে আমরা একক বলবো। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো, একক বলবো। যেমন ধরো, তোমাকে ধরো এরকম একটা দৈর্ঘ্য দেওয়া আছে, বলা হলো যে এটা তোমার 1 সেন্টিমিটার বলে দেওয়া হলো। এবার তোমাকে বলা হচ্ছে যে তুমি এই দৈর্ঘ্যটা পরিমাপ করো। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, দেখবে যে এটা 1 সেন্টিমিটারের কত গুণ। তুমি ধরো দেখলে যে ওটা তোমার 1 সেন্টিমিটারের 3 গুণ হয়ে গেল, তার মানে ওটা কত হয়ে যাবে, 3 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটাই তোমার কি না, একক। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, এগুলো একদম বেসিক জিনিস। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষায় অতটা কোশ্চেন কিন্তু আসে না। ঠিক আছে, যেখান থেকে কোশ্চেন আসে সেগুলো আমরা বলে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে একক আমরা বললাম, একক বা ইউনিট। ঠিক আছে, একক বা ইউনিট আমরা বললাম, সেই ইউনিটটা কত প্রকার হয়। ঠিক আছে, ইউনিটের কথা যদি বলি বা এককের কথা যদি বলি, এই এককটা মূলত দু প্রকার হয়। ক প্রকার হয়, দু প্রকার। একটা প্রাথমিক একক। ঠিক আছে, একটা প্রাথমিক একক বা একে বলা হয় মৌলিক একক। ঠিক আছে, প্রাথমিক একক বা কি, মৌলিক একক। আরেকটাকে বলা হয় লব্ধ একক। ঠিক আছে, প্রাথমিক একক বা মৌলিক একক, আরেকটা লব্ধ একক। ঠিক আছে, ইংরেজিতে প্রাথমিক এককটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট। আরেকটা কথা বলে রাখি, তোমরা যখন পড়বে ইংলিশ টার্মগুলোর ওপরে খেয়াল করবে, এগুলো তোমাদেরকে পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, আর লব্ধ একককে ইংরেজিতে বলা হয় ডিরাইভড ইউনিট। ঠিক আছে, কি বলা হয়, ডিরাইভড ইউনিট। এবারে কথা প্রাথমিক একক বা মৌলিক একক কি আর লব্ধ একক কি সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি
প্রাথমিক এককের কথা বলি, ঠিক আছে, প্রাথমিক এককের কথা বলি, তাহলে প্রাথমিক একক কাকে বলা হবে? না, যে সমস্ত একক অন্য কোনো এককের ওপরে নির্ভর করবে না, ঠিক আছে, অন্য কোনো এককের উপর নির্ভর করবে না, তাদেরকে আমরা কি বলবো? নির্ভর করবে না, তাদেরকে আমরা বলবো কি না হচ্ছে প্রাথমিক একক। আর লব্ধ এককের কথা যদি বলি, লব্ধ একক কাকে বলে? না, যে সমস্ত একক প্রাথমিক এককের ওপরে নির্ভর করবে, ঠিক আছে, বা প্রাথমিক এককের সাহায্য নিয়ে তৈরি হবে, ঠিক আছে, তাদেরকেই আমরা কি বলবো? লব্ধ একক বলবো। যেমন দেখো, তোমরা একটা উদাহরণ নিলে বুঝতে পারবে, যদি বলা হয় যে যে দৈর্ঘ্যের একক, ঠিক আছে, কি বলা হলো? দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যের একক। দেখো, দৈর্ঘ্যের একক যদি বলি, আমরা বলতে পারি দৈর্ঘ্যের একক কী হয়? মিটার হয়। তার মানে দেখো, এই মিটারটা কারোর উপরে নির্ভর করেনি, ঠিক আছে, তার জন্য ওটা একটা কি হয়ে যাবে? ওটা একটা হচ্ছে প্রাথমিক একক হয়ে যাবে। কিন্তু যদি আমরা বলি ক্ষেত্রফল, ঠিক আছে, তোমরা বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র পড়ে এসছো, সেখানে কি হতো? দৈর্ঘ্য গুণিতক কি থাকতো? দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য থাকতো, ঠিক আছে। তার মানে দেখো, মিটার গুণিতক মিটার, তাহলে বর্গ মিটার বা মিটার স্কোয়ার হয়ে যাবে। এটা কিন্তু তোমার কি হয়ে যাবে? লব্ধ একক। কারণ দেখো, এটা কিন্তু তোমার দুটো হচ্ছে কিসের এতে তৈরি হয়েছে? না, এটা হচ্ছে তোমার দুটো দৈর্ঘ্য মিলে তৈরি করেছে, তাই জন্য এটা কি হয়ে যাবে? লব্ধ একক হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা যেখানে চলে আসবো সেটা হচ্ছে আমাদের কি, এক মিনিট, এবারে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে তোমার একক পদ্ধতি বা ইউনিট সিস্টেম, ঠিক আছে, একক পদ্ধতি বা সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে। তাহলে আমরা এবার আলোচনায় চলে আসছি সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে, বা একক পদ্ধতি। সিস্টেম অফ ইউনিট বা একক পদ্ধতি যদি আমরা বলি, তোমরা এখানে মূলত তোমরা এখানে মূলত তোমরা এখানে মূলত তিনটে সিস্টেম অফ ইউনিট সম্পর্কে পড়বে বা তিনটে একক পদ্ধতি সম্পর্কে পড়বে, ঠিক আছে। তোমরা কটা পড়বে? তিনটে একক পদ্ধতি সম্পর্কে এখানে পড়বে, ঠিক আছে। তার মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট, আর একটা আমরা ব্যবহার সেরকমভাবে করি না। একটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতি, ঠিক আছে, একটাকে বলা হয় এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি, আরেকটাকে বলা হয় এফপিএস পদ্ধতি, ঠিক আছে। এবারে দেখো, এর নাম সিজিএস হলো কেন, এর নাম এসআই বা এমকেএস হলো কেন, আর এর নাম এফপিএস হলো কেন, সেটা তোমাকে জানতে হবে। দেখো, আমরা যে প্রাথমিক বা মৌলিক এককগুলো সম্পর্কে পড়বো, তাদের মধ্যে অন্যতম হচ্ছে দৈর্ঘ্যের একক, ঠিক আছে, দৈর্ঘ্যের একক, ভরের একক, আর হচ্ছে সময়ের একক, ঠিক আছে, দৈর্ঘ্য, ভর আর কি সময়। এবারে দেখো, আমরা যদি সিজিএসের কথা পদ্ধতিতে বলি, সিজিএসের দৈর্ঘ্যের একক হয় সেন্টিমিটার, ভরের একক হয় গ্রাম, আর সময়ের একক হয় সেকেন্ড। আর এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হয় মিটার, ঠিক আছে, ভরের একক হয় কিগ্রা বা কেজি, সময়ের একক হয় সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে তোমার হচ্ছে দৈর্ঘ্যের একক হয় ফুট, ঠিক আছে, দৈর্ঘ্য একক কী হয়? ফুট, ঠিক আছে, ফুট বা হচ্ছে ফিটও বলতে পারো, ঠিক আছে। আর ভরের একক হয় পাউন্ডাল, ঠিক আছে, ভরের একক কী হয়? পাউন্ডাল বা পাউন্ড, সময়ের একক কী হয়? সেকেন্ড। এবার যদি খেয়াল করো, এই সেন্টিমিটারের সি, ভরের জি, আর সময়ের এস মিলে এখানে তৈরি হয়েছে সিজিএস। আর এমকেএসের এম মিটার, এম মানে হচ্ছে মিটার, কে মানে হচ্ছে কেজি, আর এস মানে হচ্ছে সেকেন্ড। সিমিলারলি এফপিএসের এফ মানে হচ্ছে ফুট, পি মানে হচ্ছে পাউন্ডাল, আর এস মানে হচ্ছে সেকেন্ড। তো তোমাদের এখানে সিজিএস আর এসআই পদ্ধতিটা ব্যবহার করা হবে, এফপিএস পদ্ধতিটা আমরা এখানে ব্যবহার করব না, ঠিক আছে। এফপিএস পদ্ধতিটা জেনারেলি আমরা টিউএসএতে ব্যবহার করে থাকি, তাই এখানে এর ব্যবহারের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। পরে চলে আসি, আমাদের যে মূল রাশিগুলো আছে তাদের প্রতীক কী হয় এবং তাদের এককগুলো কী কী হয় সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো দেখো, প্রতীকগুলো আমরা মোটামুটি কম বেশি জেনে এসেছি, ঠিক আছে, প্রতীকগুলো আমরা কম বেশি মোটামুটি প্রতীক সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি, ঠিক আছে। তবুও এখানে কি কি মূল একক আছে সেগুলো একটু আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, আমাদের কি কি মূল একক রয়েছে, ঠিক আছে। মূল এককের কথা যদি আমরা বলি এখানে, ঠিক আছে, মূল রাশি বা মূল একক, তাহলে তোমরা এখানে মোট 7টা মূল একক সম্পর্কে পড়বে। তাহলে কটা মূল একক বা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট
পড়বে তোমরা এখানে? না 7টা ফান্ডামেন্টাল ইউনিট তোমরা এখানে পড়বে, ঠিক আছে। সেই 7টা ফান্ডামেন্টাল ইউনিট কি কি? না প্রথম কথা হচ্ছে তোমার দৈর্ঘ্য থাকবে, ঠিক আছে। কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, ঠিক আছে। তারপরে থাকবে তোমার ভর থাকবে, তারপরে তোমার থাকবে সময়, দৈর্ঘ্য ভর আর সময়, এই তিনটে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরও বাকি 4টে হচ্ছে তোমার মূল একক রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। একটা কি? একটা হচ্ছে তড়িৎ প্রবাহ। নেক্সট হচ্ছে তাপগতীয় তাপমাত্রা। কি বলা হয় এটাকে? তাপগতীয় তাপমাত্রা বলা হয়, ঠিক আছে, তাপগতীয় তাপমাত্রা। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পদার্থের পরিমাণ, ঠিক আছে। পদার্থের কি রয়েছে? না পদার্থের হচ্ছে পরিমাণ। আর একদম শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে দীপন প্রাবল্য। সেটা কি? দীপন প্রাবল্য, ঠিক আছে, দীপন প্রাবল্য। তাহলে এই সাতটা তুমি রাশি সম্পর্কে পড়বে, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপগতীয় তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন প্রাবল্য, এই 7টা মূল একক সম্পর্কে তোমরা পড়বে, ঠিক আছে। এবারে এর প্রতীক বা সিম্বলের কথা যদি আমরা বলি, এর প্রতীক বা কি সিম্বলের কথা বলছি, তারপরে আমরা এদের হচ্ছে এসআই একক সম্পর্কে পড়বো, এসআই ইউনিট সম্পর্কে জানবো এবং তার আবার সিম্বল সম্পর্কে জানবো, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা তাহলে আমরা কি কি জানছি? এখানে সিম্বল সম্পর্কে জানবো, এসআই ইউনিট সম্পর্কে জানবো এবং এসআই ইউনিটের সিম্বল সম্পর্কে জানবো। তাহলে প্রথমে দৈর্ঘ্যের কথা যদি আমরা বলি, দৈর্ঘ্যের হচ্ছে দৈর্ঘ্যকে আমরা স্মল এল দিয়েও প্রকাশ করতে পারি, এক্স দিয়েও প্রকাশ করতে পারি, আর দিয়েও প্রকাশ করতে পারি এবং আরও বিভিন্ন রকমভাবে প্রকাশ করা যায়। এর এসআই ইউনিট যেটা হয়ে যায় সেটা হচ্ছে তোমার মিটার। এসআই ইউনিট কি হয়ে যায়? মিটার হয়ে যায়। তার সিম্বল কি? না ছোটো হাতের এম। ভরের কথা যদি আমরা বলি, ভরকে জেনারেলি আমরা এখানে স্মল এম দিয়ে প্রকাশ করব। তার এসআই ইউনিট কি হয়? এক্ষুনি বলা হলো কিলোগ্রাম বা কেজি হয়। তার চিহ্ন কি হয়? কেজি হয়। সময়ের যদি আমরা বলি, সময়কে আমরা এখানে টি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তার এসআই ইউনিট হয়ে যায় সেকেন্ড। এসআই ইউনিট কি হয়ে যায়? সেকেন্ড হয়ে যায়। চিহ্ন কি? না ছোটো হাতের এস, ঠিক আছে। তড়িৎ প্রবাহকে আমরা বড় হাতের আই দিয়েও প্রকাশ করতে পারি, আবার ছোটো হাতের আই দিয়েও প্রকাশ করতে পারি। তড়িৎ প্রবাহের এসআই ইউনিট হয় অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের এসআই ইউনিট কি হয়? অ্যাম্পিয়ার হয়। একে আমরা বড় হাতের এ দিয়ে প্রকাশ করি, মানে সিম্বলটাকে বা এককটাকে, ঠিক আছে। তাপগতীয় তাপমাত্রা যদি বলি, তাপগতীয় তাপমাত্রাকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এর একক কি হয়? এর একক হয় কেলভিন। এর একক কি হয়? কেলভিন হয়, ঠিক আছে। এটাকে বড় হাতের কে দিয়ে প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণকে আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করি। এর এসআই একক হচ্ছে মোল। এর এসআই একক কি হয়ে যায়? মোল হয়ে যায়। একে প্রকাশ করা হয় ছোট হাতের এম ও এল দিয়ে, ঠিক আছে। দীপন প্রাবল্যের কথা যদি বলা হয়, দীপন প্রাবল্যকে আই সাফিক্সে ভি দিয়ে প্রকাশ করা হয়। এর হচ্ছে একক যেটা হয় সেটা হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে। এর একক কি হয়? ক্যান্ডেলা হয়ে যায় এবং এটাকে প্রকাশ করা হয় সি আর ডি, ছোটো হাতের সি আর ছোটো হাতের ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই ছকটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই ছকটা, ঠিক আছে। কারণ দেখো এখানে আমরা 7টা মৌলিক একক সম্পর্কে আলোচনা করলাম এবং তাদের এসআই ইউনিট কী হয় সেগুলো সম্পর্কেও আলোচনা করে ফেললাম, ঠিক আছে। পরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে ভৌত রাশির মাত্রা, ঠিক আছে। পরে আমরা কোথায় চলে আসছি? ভৌত রাশির মাত্রা, ঠিক আছে। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এবারে ভৌত রাশির মাত্রা, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডাইমেনশান, ঠিক আছে। কি বলে থাকি? ডাইমেনশান। এবারে দেখো প্রথমে জানতে হবে যে মাত্রা জিনিসটা কি, ঠিক আছে। মাত্রা জিনিসটা কি বা মাত্রা কাকে বলে? মাত্রা হচ্ছে মূল রাশির ওপর কোনো ভৌত রাশির নির্ভরতা যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই ভৌত রাশির মাত্রা বলা হয়। তাহলে মাত্রা কাকে বলে? সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, দেখো যে মূল রাশিগুলির ওপর, ঠিক আছে, মূল রাশিগুলির ওপর, ঠিক আছে, মূল রাশিগুলির ওপর কোনো মূল রাশিগুলির ওপর কোনো ভৌত রাশি, ঠিক আছে, কোনো ভৌত রাশির নির্ভরতা যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয়, যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, প্রকাশ করা হয় তাকে ওই ভৌত রাশির কি বলা হয়? মাত্রা বলে, ঠিক আছে। তো মাত্রা জিনিসটা কি? মাত্রা কিছুই নয়, কোনো একটা বস্তুকে কোনো একটা রাশিকে আমরা কতটা সহজে চিনতে পারবো সেটাকেই মাত্রা বলে।
যেমন দেখো আমরা যে কটা রাশি পড়লাম, মূল রাশি বা মৌলিক রাশি, সেগুলো তোমার কিছু দেখো আগেরটাই নিয়ে যে আগের পেজটাতে দেখো এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা ইংরেজিতে কী লিখি, লেন্থ লিখি। তার জন্য এর যদি আমরা মাত্রার কথা বলি, ঠিক আছে, মাত্রা, দৈর্ঘ্যের মাত্রাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ভরকে আমরা ইংরেজিতে মাস বলি, তার জন্য এর মাত্রা হয়ে যায় বড় হাতের এম। সময়কে আমরা টাইম বলি, তার জন্য এর মাত্রা হয়ে যায় বড় হাতের টি। মাত্রা সবসময় বড় হাতের হবে, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে আমরা আই মাত্রা দিয়ে প্রকাশ করি। তাপগতীয় তাপমাত্রাকে এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। আর পদার্থের পরিমাণকে বড় হাতের এন দিয়ে প্রকাশ করি। দীপন প্রাবল্যকে আমরা জে দিয়ে প্রকাশ করি। এবার এখান থেকে তোমার এই দৈর্ঘ্য, ভর, সময় আর তড়িৎ প্রবাহের মাত্রাটা সব সময় তোমার বেশি কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো যেটা আমরা বলছিলাম সেখানে আমরা চলে আসি, সেটা হচ্ছে তোমার আচ্ছা, সেটাতে আমরা চলে আসি। সেটা তোমার দেখো যে কোনো রাশির মাত্রা তাহলে আমরা কিভাবে বের করতে পারবো, ঠিক আছে। কোনো রাশির মাত্রা কিভাবে বের করতে পারবো, দেখো যদি আমরা বলি যে ক্ষেত্রফল, ঠিক আছে, যদি আমরা বলি ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য হয়। যদি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ধরি তাহলে দৈর্ঘ্য গুণিতক কী হবে, দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয়। দেখো প্রস্থও তো একটা দৈর্ঘ্য, তাই না। তাহলে দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের মাত্রা এল হয়, তাহলে এল গুণিতক এল, তার মানে কি হয়ে যাবে, এল এর স্কোয়ার। আর মনে রাখবে মাত্রা লেখার সময় সবসময় পাশে থার্ড ব্র্যাকেট দেবে, ঠিক আছে। অনেক সময় বইতে দেওয়া থাকে না, কিন্তু তোমাদের দেওয়া উচিত, ঠিক আছে। তারপরে ধরো যদি আমরা আয়তনের কথা বলি, আয়তন সমান, দেখো ঘনকের আয়তনের কথা মনে করো, তাহলে দৈর্ঘ্য 3 বার দৈর্ঘ্য গুণ হবে, দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য হবে। তার মানে 3 বার দৈর্ঘ্য গুণ হচ্ছে মানে এল এর কিউব হয়ে যাবে এর মাত্রা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে হচ্ছে বেগের মাত্রা কি, ঠিক আছে, বেগ, বেগ সমান, দেখো তোমরা এর পরের চ্যাপ্টারে পড়বে, বেগ সমান হয় সরণ বাই সময়। বেগ সমান কি হয়, সরণ বাই সময় হয়। এবারে দেখো সরণের মাত্রা কি হবে, সরণ তো একটা দৈর্ঘ্য, তার মানে এর মাত্রা এল, নিচে সময়ের মাত্রা টি, তাহলে এল থাকলো, টির মাথায় কিছু নেই মানে 1 আছে, ওপরে উঠলে -1 হয়ে উঠবে, তাহলে এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে। এবারে যদি আমরা এখানে যদি আমরা ত্বরণের মাত্রার কথা বলি, ত্বরণও তোমরা পরের চ্যাপ্টারে পড়বে। ত্বরণ সমান হয় বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে। ত্বরণ সমান কি হয় না, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই কি হয়, সময় হয়, ঠিক আছে। তাহলে বেগের পরিবর্তন, দেখো বেগের পরিবর্তন মানে বেগের মাত্রাটাই আসবে, তার মানে এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই সময়ের মাত্রা টি। তাহলে এল টি টু দি পাওয়ার টিটা উপর হলে টি টু দি পাওয়ার -1 হয়ে উঠবে, -1 -2 হয়ে যাবে, তাহলে এল টি টু দি পাওয়ার -2। এবারে দেখো যদি আমরা বলের মাত্রা বলি, বল সমান আমরা জানি বস্তুর ভর গুণিতক কী হয়, ত্বরণ হয়, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এফ সমান এম ইন্টু এ হয়, তাই না। তাহলে বলের মাত্রা যদি নির্ণয় করতে চাই, বলের মাত্রা দেখো ভরের মাত্রার ওপরে আর ত্বরণের মাত্রার উপর নির্ভর করবে। তাহলে দেখো ভরের মাত্রার কথা যদি বলি, ভরের মাত্রা সবসময় এম হয়, ত্বরণের মাত্রা এখান থেকে পেলে তাহলে এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে, এটাই হয়ে যাবে তোমার কিসের মাত্রা, বলের মাত্রা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে বিভিন্ন রাশির মাত্রা তোমরা বের করতে পারো, ঠিক আছে। বইতে অনেক দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা এভাবে কিন্তু প্রত্যেকটা ধীরে ধীরে পড়তে আরম্ভ করবে এবং ধীরে ধীরে তোমরা এই মাত্রাগুলো সম্পর্কে কিন্তু বুঝতে আরম্ভ করবে, ঠিক আছে। নেক্সট দেখো এই মাত্রা থেকে যে জিনিসটা জানতে হয় সেটা তোমার হচ্ছে মাত্রাহীন রাশি কাকে বলে, ঠিক আছে, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক আছে, মাত্রাহীন ভৌত রাশি। তাহলে দেখো মাত্রাহীন ভৌত রাশি যদির কথা আমরা বলি, তাহলে নামটা যদি খেয়াল করো, দেখো মাত্রাহীন তার মানে কি, যে রাশির কোনো মাত্রা নেই, ঠিক আছে, যে রাশির কোনো মাত্রা নেই তাকে মাত্রাহীন রাশি বলে। এবারে মাত্রা কখন থাকবে না, যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, ঠিক আছে, যে সমস্ত রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত, ঠিক আছে, তাদের কোনো মাত্রা থাকে না এবং তাদেরকেই আমরা কি বলি, মাত্রাহীন রাশি কিন্তু বলে থাকি। যেমন যদি একটা উদাহরণ নেওয়া যায়, কোণ, ঠিক আছে, যেমন একটা উদাহরণ নিচ্ছি আমরা, কোণ, কোণ সমান হয় চাপ বাই ব্যাসার্ধ, ঠিক আছে, বৃত্তের চাপ বাই ব্যাসার্ধ, ঠিক আছে, চাপ বাই ব্যাসার্ধ। দেখো তোমরা ক্লাস 10 একটা অঙ্কের ফর্মুলা পড়েছিলে, ঠিক আছে। মনে করো এই হচ্ছে তোমার একটা বৃত্ত, ঠিক আছে, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর
আর এটা যদি চাপ হয় তাহলে এটা যদি এস হয়, এটা কেন্দ্রে যদি ওরা থিটা কোণ তৈরি করে, তাহলে তোমরা পড়েছিলে এস সমান আর থিটা, তার মানে থিটা সমান কত হবে এস বাই আর, ওই জন্য বলা হচ্ছে চাপ বাই কি ব্যাসার্ধ। এবার এখানে যদি খেয়াল করো চাপও একটা কিসের একক, দৈর্ঘ্যের একক, ঠিক আছে, আর তোমার ব্যাসার্ধও একটা কিসের একক, দৈর্ঘ্যের একক। তার মানে ওপরে এল নিচে এল ক্যান্সেল হয়ে গিয়ে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সরি জিরো বলছি, তোমার হচ্ছে এটা 1 হয়ে যাবে, তাই না, তোমার এটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এর কোনো মাত্রা নেই, তাহলে কোন একটা হচ্ছে মাত্রাহীন রাশি, ঠিক আছে। তাহলে মাত্রাহীন রাশি হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাদের কোনো মাত্রা থাকে না, তাদেরকে কি বলা হয়, মাত্রাহীন রাশি বলা হয়, ঠিক আছে। তো আজকের ভিডিওতে মোটামুটি আমরা এই পর্যন্ত রাখলাম, পরের ভিডিওতে আমরা মাত্রা বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, আমরা এই চ্যানেলে ক্লাস হচ্ছে তোমার যেমন আমরা 11-এর ক্লাস করাচ্ছি, সিমিলারলি আমরা 12-এর ক্লাসও কিন্তু চালু করে দেবো, ঠিক আছে। তো যারা 11-এ পড়ছো তাদের জন্য কিন্তু 12-এর ক্লাসগুলো আমরা চালু করব। আমাদের আগে থেকে কিছু প্লেলিস্ট তৈরি করা আছে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। সেগুলোতে কিছু কিছু ক্লাস করে দেওয়া আছে, আর এবছর আমরা পুরো সিলেবাসটাই আমরা কিন্তু কভার করব, এবং সেটা টেস্ট পরীক্ষার তোমাদের সেমিস্টারের প্রত্যেকটা সেমিস্টারের 1-1.5 মাস আগেই সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আর একটা কথা যদি তোমাদেরকে আমি বলি, তোমরা যে অন্যান্য যে স্টাডি ম্যাটেরিয়াল বা অন্যান্য কোশ্চেন অ্যান্সার বা পিডিএফ যদি তোমরা পেতে চাও, তাহলে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, যারা 11-এ পড়ছো তারা এখন থেকেই নিটের প্রিপারেশান নিতে শুরু করো, ঠিক আছে। আমরা এই চ্যানেলে নিটের হচ্ছে বেশ কিছু PYQ কিন্তু সিরিজ আপলোড করছি, ঠিক আছে। অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, পরপর এই ভিডিওগুলো আরও চ্যাপ্টার ওয়াইজ আসতে থাকবে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।